এবার জানাবো খবরে বিস্তারিত। সাথে আছি শোভন শাহমিন দিশা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার হুকুমে জুলাই আগস্টে যে বর্বরচিত হত্যাকাণ্ড তার বিচার নিশ্চিত করা জরুরি। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের কথা টেনে তিনি বলেন, কোনো হানাহানি নয়, লক্ষ্য একটাই, গণতান্ত্রিক উদার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বলেন, রাজনীতিতে ভিন্ন মত থাকবে, বহু মত থাকবে, সবগুলোকে মিলিয়ে রেইনবো স্টেট তৈরি করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার হুকুমে জুলাই আগস্টে যে বর্বরচিত হত্যাকাণ্ড তার বিচার নিশ্চিত করা জরুরি। আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে রেইনবো স্টেট তৈরি করতে চায় বিএনপি। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম দল আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশি বিদেশি শক্তি নির্বাচন ঠেকানোর যত ষড়যন্ত্রই করুক, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে। উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করে স্বৈরতন্ত্রকে আমন্ত্রণ জানাবে, এটা গ্রহণযোগ্য না। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করি এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়ে দেশ শাসন করি। নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে বলেও মন্তব্য করেন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই পদযাত্রার 20তম দিনে রাঙামাটিতে রয়েছে এনসিপি। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। আমরা কথা বলবো তার সাথে। সৈকত, রাঙামাটিতে এনসিপির পদযাত্রা সর্বশেষ খবর আমাদের জানাবেন। জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই আমরা রাঙামাটি দিয়ে আসছি। আমরা দেখেছি রাঙামাটির সহ পার্বত্য চট্টগ্রামের যেই জনবৈচিত্র্য, ফলে বৈচিত্র্য কখনো বিভাজন হতে পারে না, বিস্তৃতি রূপ নিতে পারে না। 31শে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারবে জাতীয় ঐকমত্য কমিশন, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, এই দুই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 15তম বৈঠকে বসেছে কমিশন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। আমরা কথা বলবো নূপুরের সাথে। নূপুর, আজকের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিছু জানতে পেরেছেন কিনা এই বিষয়ে আমাদের জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজকে কিন্তু সকাল থেকে ঐকমত্য কমিশনের সদস্যরা এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠকে বসেছেন। আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে তারা এসেছেন। প্রথমে এই স্বাগত বক্তব্য হিসেবেই কিন্তু ডক্টর আলী রিয়াজ কথা বলেছেন গণমাধ্যমে। তিনি কিন্তু জানিয়েছেন যে আজকের যে এজেন্ডা দুইটি, সে বিষয় নিয়েও কিন্তু কথা বলেছেন। আজকে মূলত আপনাকে জানিয়ে রাখি, উচ্চকক্ষ বিশিষ্ট নিয়ে যে একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেটি কিন্তু মূলত আজকে জানানো হচ্ছে না বলেই তিনি সকালেই জানিয়েছেন গণমাধ্যমে। আসলে আরও সময় লাগবে এমনটি কিন্তু তিনি বলছেন। সেই সাথে আরেকটি বিষয় আছে, আজকে যেহেতু রাজনৈতিক দলের নেতারা এসেছেন এবং সেই সাথে নেতারা তাদের দাবিগুলোর কথা বলছেন এবং কোনগুলোর সাথে একমত হবেন আর কোনগুলোর সাথে দ্বিমত, সেগুলো নিয়ে কিন্তু কথা বলছেন। আরেকটু বিষয় যদি জানিয়ে রাখি, আজকে যে এজেন্ডা ছিল তা ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে দুইবার থাকার যে বিধান, সে বিষয়টি নিয়েও কিন্তু কথা ছিল। সেই বিষয়গুলোই কিন্তু বারবার উঠে আসছে ঐকমত্য কমিশনে। আসলে ঐকমত্য কমিশনের মতামত এবং সুপারিশ সবগুলো যদি একসাথে মিলিয়ে তাদের ঐকমত্যে পৌঁছানো যায়, এই বিষয়টি কিন্তু জোরদার করছেন এবং সেই সাথে যে 31 জুলাইয়ের মধ্যেই তারা একটি সুপারিশ একসাথে করেই তারা যে ঐকমত্যে পৌঁছাবে, এই বিষয়টিও কিন্তু তুলে ধরছেন ডক্টর আলী রিয়াজ। এবং তিনি কিন্তু জানিয়েছেন সকাল থেকে যে আজকে যেহেতু দ্বিতীয় দফায় 15তম দিনের
আলোচনা সে বিষয়টিও কিন্তু বারবার বলছেন। আসলে মূলত দিশা আমার কাছে ঐক্যমত্য কমিশনের এই ফরেন সার্ভিস একাডেমি থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবার জানাতে পারছি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। জি নূপুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক বছরে যুক্তরাজ্যে সম্পত্তির মালিকানা হস্তান্তর করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ ধনকুবেররা, এমন তথ্য উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, ঢাকায় দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তের মুখে পড়ায় বাংলাদেশি ধনকুবেররা সম্পত্তির মালিকানা হস্তান্তর করেছেন। গার্ডিয়ান জানায়, গণভ্যুত্থানের পর ঢাকায় তদন্তাধীন কয়েকজন বাংলাদেশি ধনকুবের যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা পুনঃ অর্থায়ন করেছেন। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয়ের তথ্য অনুসারে গত এক বছরে ঢাকায় তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির সঙ্গে সম্পর্কিত অন্তত 20টি লেনদেনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে 4টি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, 3টি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং 3টি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের পরিবারে মালিকানাধীন সম্পত্তি। কারফিউ শেষে গোপালগঞ্জে চলছে 144 ধারা। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আমিরুল, গোপালগঞ্জের পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি রয়েছি যে গেল বুধবার যে স্থানটিতে যে এনসিপির প্রোগ্রামকে কেন্দ্র করে যে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেই স্থানটি রয়েছে, এবং এখানটায় মানুষের মাঝে বা মানুষের মধ্যে এখনও দেখছি স্বাভাবিক অবস্থায় নিয়ে আতঙ্ক বিরাজ করছে। আর এই আতঙ্ক হচ্ছে যে গ্রেপ্তার আতঙ্ক, বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে যে দায়েরকৃত মামলায়, সেই মামলায় সাধারণ মানুষের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং আজও কিন্তু অফিস, আদালত, ব্যাংক, বিমা খুললেও দেখেছি যে বিভিন্ন স্থানে যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো অনেকটাই ঢিলাঢালাভাবে অনেকে খুলেছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সেই জন্য যারা ছিলেন তাদেরকে জানতেছি, তারা যে জানিয়েছেন যে এই বন্ধ রাখা বা একটা আতঙ্ক কাজ করছে, যে সেটা হচ্ছে কি যে গ্রেপ্তার আতঙ্ক, যার কারণে যে গ্রেপ্তার আতঙ্ক এখনও বিরাজ করছে। এবং এখানটায় থাকছে যে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে তারা কিন্তু একটা বিপাকেই পড়েছে বলা যায়, বিশেষ করে যে শহরে মানুষের আনাগোনা কম থাকায়, যার কারণে যে খেটে খাওয়া মানুষগুলো বিশেষ করে রিক্সা চালিত রিক্সা, অটোরিক্সা, ভ্যান, এই সকল শ্রমজীবী মানুষ যারা শ্রম বিক্রি করতে এসেছে, তাদের কিন্তু সেই শ্রম বিক্রির জন্য যে সেবা প্রদানকারী যে মানুষগুলো দরকার, সেগুলো মানুষগুলো উপস্থিত কম, যার কারণে তাদেরও মুখে দেখেছি বা চোখে দেখেছি একটা হতাশা, যার কারণে যে এখনটায় তাদের যে দাবি যেটা যে বিশেষ করে যে স্বাভাবিক অবস্থায় ফিরবে এবং এখানটায় যে পূর্বের অবস্থায় ফিরবে, জনসমাগম ঘটবে এবং সাধারণ খেটে খাটা মানুষ যারা আছে তারা কিন্তু যে কর্মস্থলে ফিরবে এবং তাদের যে মজুরি, সে মজুরি বিক্রি করতে পারবে। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেষ প্রান্তে এবং বিজয়নগর উপজেলার ঠিক মাঝখানে একটি অংশ। তা আমরা এখানকার জানবো এখানকার মানুষের যে সমস্যাগুলো কি, চ্যালেঞ্জগুলো কি এবং রাজনৈতিক পরিস্থিতি কি, সেই বিষয়ে জানতে চাইবো। এখানকার আমার সাথে এই এলাকার দুটি উপজেলারই বেশ কিছু সাধারণ মানুষ আমার সাথে যুক্ত হয়েছেন। তো আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখলাম যে এখানকার যে প্রধান সড়ক এবং যে লোকাল সড়ক দুটোই খুব বেহাল অবস্থা। তো আপনাদের চলাফেরা করতে কি ধরনের সমস্যা হয়, রাস্তাঘাট নিয়ে আপনি একটু বলবেন। আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া আসা পর্যন্ত দীর্ঘ যানজটে পড়তে হয়, যেটা বিশেষ করে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া আসতে সর্বোচ্চ 30 মিনিটের রাস্তা, আমাদের আসতে সময় লাগে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। আর মেন সড়কে যানজট হওয়াতে বিশেষ করে আমাদের কানেক্টিং যে রোডগুলা, প্রত্যেকটা রোডেরই বেহাল দশা। বর্ষাকালের জন্য প্রতিদিন যানজট হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে, অনেক প্রাণহানি ঘটছে, যেটা আসলে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করতেছে না। সীমান্তবর্তী একটা জেলা ব্রাহ্মণবাড়িয়া, মাদকের একটা বেশ চলছে এখানকার। তো মাদক বন্ধে বা আপনারা সরকারের কাছে বা জেলা প্রশাসকের কাছে কিছু আপনারা আবেদন করেছিলেন? আমরা যেহেতু বর্ডার এলাকা, এই বর্ডার দিয়ে প্রচুর পরিমাণ মাদক আমাদের এই যে সদরের পুরো ওয়ার্ডগুলিতে ঢুকছে এবং মাদকের ছড়াছড়ি এত বেশি যে বলার বাইরে। আর গত 17 বছর মাদককে এইভাবে প্রচার করে গেছে যে এখন মাদক কমার কোনো সুযোগ নাই। প্রশাসন যেন এটার ব্যাপারে কঠোর হয়। ধন্যবাদ। এখানকার মানুষগুলো আসলে রাজনৈতিক সচেতন, তারা বলছিলেন যে আপনাদের একটা বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। তো আপনাদের যে দলের পক্ষ থেকে বা কি বৃক্ষরোপণ সপ্তাহে আপনারা কি কি কর্মসূচি নিয়েছেন? আপনারা বৃক্ষরোপণ অভিযানের মূল কারণ হলো আপনার দেখেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই দেশে নানা রকম কল কারখানা এবং অবাধে বৃক্ষ
নিধন করার কারণে দেশটা আমরা একটা অক্সিজেন শূন্যতে আছি। আপনার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কতটা উন্নত মনে হয়? আইন শৃঙ্খলা অবনতি অনেকটা মোটামুটি ভাবে খারাপ দেখা যাচ্ছে। এখানে ছিনতাইকারী রাহাদানি সবকিছু মানে অতিরিক্ত হইতেছে এবং সাধারণ জনগণ নিরীহ প্রচুর মানে এটা ভোগান্তিতে আছে। এবং আমাদের এই বিদ্যুৎনগর সড়কটার ভিতরে প্রচুর বাইক এবং সিএনজি ওভার স্পিড চলাকালে দুর্ঘটনা বেশি হইতেছে। এদিকে এই জন্য প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে এটা সুন্দর। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা শুনছিলেন CSRM ডিবিসি এক্সপ্রেস। আমরা পরবর্তীতে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্য কোনো জায়গায় যাব এবং সেখানকার মানুষের যে সমস্যা এবং চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিভাবে তারা মোকাবেলা করবেন সেই সম্পর্কে আমরা জানবো। রাতারাতেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে স্বীকার করে নিলেন BRTA এর চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। BRTA-তে যোগ দিয়ে প্রথমবারের মতো ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নেমে এমন কথা বলেন তিনি। বিগত সরকারের আমলে কি হয়েছে সেটির প্রতি গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনার রোধে নিয়মিত অভিযানের উপর জোর দেন তিনি। বলেন, শুধু সড়কে নয়, বাস ডিপোগুলোতেও চালানো হবে অভিযান। তবে অভিযানের বেশিরভাগ BRTA এর গাড়িতে মেলেনি কোনো কাগজপত্র। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, কাগজ না পাওয়া সব গাড়ির বিরুদ্ধেই মামলা করা হবে। কাগজ অফিসে থাকে, কিচ্ছু নাই আমাদের কাছে। অফিসে যোগাযোগ করলে আপনারা বলতে পারবেন, আমাদের কাছে কিছুই দেয় না তারা। আমরা 3টা ধরেছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু BRTC-কে আমরা আমাদের এই আওতার মধ্যে নিয়ে আসছি। সরকারি যানবাহনও আমাদের এই নিয়ম শৃঙ্খলার বাইরে থাকবে না। আমাদের নিবন্ধিত যে বাসের সংখ্যা, সেই সংখ্যার চেয়ে কিন্তু আসলে রিয়েলিটি হচ্ছে অনেক বেশি বাস চলছে। এইটাকে সলিউশন করার জন্য যে স্টেপগুলো নেওয়া প্রয়োজন আমরা সবগুলো স্টেপই নেব।